এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম এবং সবাইকে ওয়েলকাম করছি ফার্স্ট ইয়ার ফাইনাল সাজেশনের আজকের আইসিটি ক্লাসে। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। সবাই একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে যে বোর্ডটি আছে এটি স্পষ্ট কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকে ক্লাসে জয়েন করে ফেলেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য এবং আবার আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আচ্ছা, সো সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করবেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো ক্লাসে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি লামিয়া, ওয়ালাইকুম আসসালাম লামিয়া, তারপরে এদিকে জান্নাত, হ্যালো জান্নাত, তারপর হচ্ছে সামিম আসসালামু আলাইকুম, তারপর হচ্ছে গিয়ে ওকে। সো সবাই একটু আমরা একটু কষ্ট করে আমাদের ক্লাসটাকে আমাদের যে ফ্রেন্ডরা আছে ওদের সাথে শেয়ার করে দিই। শেয়ার করলে যেটা হবে যে আপনার কাছে ক্লাসটা থেকে যাবে, তার ফলে যখন আপনি পরীক্ষার আগের দিন, আপনার যেদিনকে পরীক্ষা হবে তার আগের দিন যখন পড়বেন তখন কিন্তু আপনার কাছে ক্লাসটা থেকে যাবে, ঠিক আছে? সো সবাই একটু আমরা কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে ফেলি যে ভাইয়া শেয়ার ডান। তার পাশাপাশি কমেন্ট সেকশনে কিন্তু আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, যেই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আজকের কিন্তু ক্লাসের আপনি যে সাজেশনটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। সো সবাই অবশ্যই আজকে ফর্মটা ফিল আপ করে ফেলেন এবং ডান লিখে ফর্মটা ফিল আপ করে ফেলেন, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে, আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব বেশি জন মানুষ শেয়ার করিনি এখনো। তো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিই ক্লাসটা, শেয়ার করে একটু আমাকে কমেন্টে লিখে দিই যে ভাইয়া ডান, শেয়ার ডান, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম নাজমা আক্তার, তারপর হচ্ছে গিয়ে লামিয়া তাসলিম, সোমবারে এক্সাম, অসুবিধা নেই, আজকে আমাদের রিভিশন হয়ে যাবে। পুষ্পিতা, ওয়ালাইকুম আসসালাম পুষ্পিতা। আজকের ক্লাসে আমরা প্রথমে আপনাদেরকে সাজেশন কিভাবে সিকিউতে ভালোভাবে করতে হবে, কোথায় কোন কোন টপিক পড়তে হবে, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে লেখেন তো আপনাদের কোন কোন চ্যাপ্টার আছে ফার্স্ট ইয়ারে। সবাই একটু আমাকে এক একটা কলেজ, আচ্ছা এটা কিন্তু এইচএসসি 25, নট এইচএসসি 26, হ্যাঁ কেউ কনফিউজ হয়ে যান না, এটা কিন্তু এইচএসসি 25-এর ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু এইচএসসি 25-এর ক্লাস, এইচএসসি 25, এইচএসসি 25, ঠিক আছে? ফার্স্ট ইয়ার ফাইনাল সাজেশন, আপনাদের তো এইচএসসি পরীক্ষা তাই না? আপনাদের তো এইচএসসি পরীক্ষা, যারা হচ্ছে গিয়ে 24-এর শিক্ষার্থী আছেন, এটা শুধুমাত্র এইচএসসি 25-এর জন্য ক্লাস বাবা, এটা আপনার 24-এর ক্লাস না, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কালকে বাংলাতে এইচএসসি 24-দের জন্য। ওকে, সো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে দিত যে আমাদের ফার্স্ট ইয়ারে কি কি চ্যাপ্টার আছে ফার্স্ট ইয়ার সাজেশনে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রয় লিখেছে যে ভাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার, তারপর হচ্ছে সুমি লিখেছে চতুর্থ চ্যাপ্টার, আর বাকিদের ইস চ্যাপ্টার ফুল, সেকেন্ড চ্যাপ্টার হাফ এবং থার্ড চ্যাপ্টার সেকেন্ড ফোর্থ। আচ্ছা, আলভি বলছে ভাইয়া 1.2, 3.1, 3.2। আচ্ছা, তারপর হচ্ছে সাদাত লিখছে ভাইয়া 3, 4, 5। ওকে, তারপর আজিজুর রহমানের হচ্ছে 1, 2, 3, 4। আচ্ছা, তাসনিয়ার হচ্ছে গিয়ে 1, 2, 3। ভালো কথা তাসনিয়া। বাকিদের সবাই একটু কমেন্ট করি তো দ্রুত যে কি কি চ্যাপ্টার আছে আমাদের। শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু, চতুর্থ পঞ্চম থিওরি পার্ট শুধু। আচ্ছা, আলহামদুলিল্লাহ আফরিন, আমি ভালো আছি। আমাদের তো ফাইনাল শেষ হলে এখন সেকেন্ড ইয়ারে ক্লাস করছি। আচ্ছা, তাহলেও আপনি ক্লাসটা দেখতে পারেন, আপনার সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা হবে তখন আপনাকে হেল্প করবে 2, 3, 4। ওকে, 1, 2, 3। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষেরই আছে 1, 2, 3, কারোর আবার 3 ও 4ও আছে। তো আমরা প্রথমে সিকিউ এর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এইগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। তো সিকিউ এর জন্য প্রথমত এই যে টপিকগুলো আছে, ভার্চুয়াল রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেট্রিক্স, ঠিক আছে?
টোটাল আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 5টা টপিক এখানে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। এই 5টি টপিক আমাদের সিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই 5টা টপিক আমরা কি ধরনের প্রশ্ন আসবে বা কিভাবে চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে সিকিউটা হয়। তো আমি যদি একটু ব্যাখ্যা করি, চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আপনাকে একটা ঘটনা বর্ণনা করবে, আপনাকে একটা ঘটনা বর্ণনা করবে যেখানে ভার্চুয়াল রিয়েলিটির কোনো একটা উদাহরণ থাকবে, ঠিক আছে। তারপর আপনাকে ওই ঘটনাটা পড়ে এই ঘটনাটা যে ভার্চুয়াল রিয়েলিটির সেইটা সম্পর্কে আপনাকে ধারণা পেতে হবে বা আপনি সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এটা এইচএসসি 25-এর ক্লাস, ঠিক আছে, একটু কোনায় ছোট করে লেখা এইচএসসি 25, আচ্ছা বড় করে লিখে দিলাম, ঠিক আছে। ওকে, সো আমাদের এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিকে কিভাবে প্রশ্ন আসবে আমরা দেখব, কিভাবে কোশ্চেনগুলো আসছে। একটা ঘটনা থাকবে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমাদেরকে ওইখান থেকে খুঁজে বের করতে হবে যে এটা অ্যাকচুয়ালি এই 5টা টপিকের মধ্যে কোন প্রযুক্তির কথা বলতেছে। যেমন ধরেন যদি আমি বলি যে ক্রায়োসার্জারি আপনার পরীক্ষায় আছে, সেক্ষেত্রে প্রশ্নটা কিভাবে হবে? সেক্ষেত্রে আপনার প্রশ্নে হয়তো বা ঘটনাটা এইভাবে থাকবে যে আপনার বন্ধু রহিমের বাবার একটা টিউমার হয়েছে, এই টিউমারের জন্য ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে সার্জারি করতে, কিন্তু এই সার্জারিতে কোনো কাটাছেঁড়া না করে জায়গাটাকে ঠান্ডা করে কি করছে, ডাক্তার অপারেশন করবে। অর্থাৎ এই যে ঘটনাটা আমি বললাম একটা লাইনে, যে জায়গাটাকে ঠান্ডা করে গ্যাসের মাধ্যমে ঠান্ডা করে চিকিৎসক অপারেশনটি সম্পূর্ণ করবেন, এই লাইনটা পরে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি ক্রায়ো সার্জারির উদাহরণ। তার মানে হচ্ছে কি আপনাকে প্রথমে এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক হচ্ছে 5টা ইন্ডিভিজুয়াল টেকনোলজি, ঠিক আছে। এই 5টা ইন্ডিভিজুয়াল টেকনোলজির যে বৈশিষ্ট্যগুলো, আপনাকে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে ভাই এই 5টা টেকনোলজির কি কি বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি বলি ভার্চুয়াল রিয়েলিটি কি, এটার ক্ষেত্রে বলতে পারে যে এটা ব্যবহার করা হয় কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য, কিংবা এরকম বলতে পারে যে ড্রাইভিং শেখানোর জন্য, গোলাগুলি শেখানোর জন্য বা বিমান চালানো শেখানোর জন্য। তখন আপনি বুঝে যাবেন আচ্ছা তাইলে এটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়ালিটি। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরকম উদাহরণ আছে। ক্রায়ো সার্জারির ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে কাটাছেঁড়া না করেই যে এখন সার্জারি করা হচ্ছে, এই টাইপের কথাবার্তাগুলো। বায়োমেট্রিক আপনাকে বলতে পারে যে বায়োমেট্রিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ধরেন গিয়ে বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স নিয়ে অনেকের কনফিউশন থাকে, আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই আগে। দেখেন, বায়োমেট্রিক হচ্ছে মানুষের শারীরিক বৈশিষ্ট্য। বায়োমেট্রিক কি? মানুষের শারীরিক বৈশিষ্ট্য, ঠিক আছে, মানুষের শারীরিক বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকতে পারে? এই বৈশিষ্ট্যের মধ্যে থাকে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা। তো আপনাকে এরকম একটা ইনসিডেন্ট বলতে পারে যে রহিম একটা নতুন মোবাইল ফোন কিনলো, মোবাইল ফোন কিনে সে চোখের রেটিনারকে স্ক্যান করলো। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং আমি বুঝাই দিব 1 মিনিট। সে চোখের রেটিনারকে স্ক্যান করে তার মোবাইল আনলক করলো। এখানে সে কোন প্রযুক্তি ব্যবহার করলো এবং সেই প্রযুক্তির কয়েকটা বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। বা এমন বলতে পারে সেই প্রযুক্তিটা কিভাবে কোন একটা জায়গাতে তালিকা করতে ব্যবহার করা হইতে পারে। তো এখন রহিমের যে চোখের রেটিনা স্ক্যান করলো, এটা কি ছিল? এটা ছিল বায়োমেট্রিক একটা পদ্ধতি, ঠিক আছে। আর বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য কি? বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে বায়োমেট্রিক হচ্ছে মানুষের শারীরিক বৈশিষ্ট্য, যেমন ফিঙ্গারপ্রিন্ট, যেমন চোখের রেটিনা, যেমন মানুষের মুখমণ্ডল, এই যে বৈশিষ্ট্যগুলা এগুলাকে একসাথে বলা হয় বায়োমেট্রিক। যেমন আমরা সিম কিনতে গেলে বলি যে বায়োমেট্রিক করে সিম কিনতে হবে, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কিনতে হবে। আর বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে যখন বায়োলজি এবং ডেটা, এই দুইটা জিনিসকে কম্বাইন করে একটা নতুন সাবজেক্ট তৈরি করা হয়, যেটার মধ্যে বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ কারবার করা হয়, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স হচ্ছে কি ইনফরমেশন এবং বায়ো হচ্ছে কি বায়োলজি, অর্থাৎ বায়োলজিক্যাল ডেটা নিয়ে যখন কাজ করা হয় তখন সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে। সো এইখান থেকে আমাদের তাহলে প্রশ্ন কেমন আসবে, সবাই কি ক্লিয়ার হয়েছেন?
এই 5টা টপিক থেকে, এবং 5টা টপিকের 5টা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানায় যে এই 5টা টপিক নিয়ে কারো আর কোনো কনফিউশন আছে কিনা। আর ক্লাউড কম্পিউটিং আমি ছোট করে বলে দিচ্ছি, আমরা যে গুগল ফটোজ ইউজ করি, আমরা যে ফেসবুকে বিভিন্ন জিনিস স্টোর করে রাখি, এই সবগুলোই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর অংশ। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কিছুই পারি না। আচ্ছা, সংখ্যা পদ্ধতিতে অনেক বড় একটা টপিক, একটা ক্লাসে হয়তো আমি সম্ভব না দেখানো, বাট আমি কিছু কিছু জিনিস একটু দেখাই দিব, সমস্যা নেই। ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা, হিজাবি পরি বলতেছে ক্লিয়ার। ওকে, আফরিন বলতেছে ক্লিয়ার। এদিকে হচ্ছে গিয়ে সুলতানা বলতেছে নো প্রবলেম ভাইয়া। ফ্রিল্যান্সার রাসেল বলতেছে হবে, বাট ফাইনাল সাজেশন বুঝি নাই বাবা। পিচ্চি বলতেছে তাইলে হচ্ছে গিয়ে আপনার রেজাল্টও এরকমই হবে, বুঝছেন পিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে নিগার সুলতানা না বলতেছে, আচ্ছা ওর কোনো প্রবলেম নেই। আব্দুল্লাহ মামুন তালুকদার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের গুরুত্বপূর্ণ টপিক আছে টোটাল 4টা। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের কয়টা গুরুত্বপূর্ণ টপিক আছে? 4টা। এর মধ্যে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ ব্যবহার হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। টুইস্টেড পেয়ার ক্যাবেল, কোএক্সিয়াল ক্যাবেল, অপটিক্যাল ফাইবার ক্যাবেল, ঠিক আছে, চিত্রসহ বর্ণনা, সুবিধা অসুবিধা, এটা একটু গুরুত্বপূর্ণ। আবার টোপোলজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, টোপোলজি 4 স্টার। এবং ক্লাউড কম্পিউটিং অতটাও গুরুত্বপূর্ণ না, সিকিউর জন্য প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ, এটা হয়তো বা খ মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো ডেটা ট্রান্সমিশন মোডে তো আমরা সবাই ডেটা ট্রান্সমিশনের মোডগুলো জানি। তারপর হচ্ছে গিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবেল, কোএক্সিয়াল ক্যাবেল, অপটিক্যাল ফাইবার ক্যাবেল, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখান থেকে আপনাকে একটা ঘটনা দিয়ে দিবে, আবার ওই ঘটনার মধ্যে আসবে যে আচ্ছা এই জিনিসটা হয়তো ধরেন টুইস্টেড পেয়ার ক্যাবেল টেলিফোনে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আপনাকে বলে দিবে যে রহিম তার বাসায় টেলিফোন লাইনের জন্য একটা, আজকে 5টা চ্যাপ্টারে আমি দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, রহিম তার বাসায় টেলিফোন, কারণ সবারই দেখা গেছে যে মিক্সড আছে, তো রহিম তার বাসায় টেলিফোন লাইনের জন্য একটা তার ব্যবহার করলো, এই তারের বৈশিষ্ট্য চিত্রসহ বর্ণনা করো। প্রশ্নটা বুঝেন কেমন করে আসবে পরীক্ষায়। রহিম তার বাসায় তার তার মোবাইলের জন্য তার ব্যবহার করলো, এখন আপনাকে বুঝতে হবে তাহলে যে কোন তারটা কি কাজে ব্যবহার করা হয়, তা না হলে কিন্তু আপনি পারবেন না। তাহলে কোন তার কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, তাইলে এবং সেই তারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে যদি পড়েন, স্লাইড দিয়ে দিব। স্লাইড যদি কেউ নিতে চান ক্লাসটা একটু শেয়ার করে ডান লিখে দেন আর ফর্মটা ফিল আপ করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট সেকশনে ফর্ম দেওয়া আছে, দেখেন এই ফর্মটা ফিল আপ করে ফেললে আপনি স্লাইডটা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর টোপোলজিতে আমরা জানি তাই না, বিভিন্ন রকম টোপোলজি চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে বলবে যে এই টোপোলজির বৈশিষ্ট্য বলো বা অন্য টোপোলজির বৈশিষ্ট্য বলো, আমরা সিকিউতে দেখাই দিব। এবার আসেন সংখ্যা পদ্ধতির 3য় চ্যাপ্টারে, ঠিক আছে, পার্ট 1। এখানে খুব ইজি, সেটা হচ্ছে প্রথমত আপনার একটা সিকিউ আসবে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে, আপনাকে একদম ডিরেক্ট একটা সিকিউ দিয়ে দিবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেখানে হয়তো বা বাইনারি থেকে আপনাকে নিয়ে যেতে হবে অন্য কোনো একটাতে, ঠিক আছে, হয়তো আপনাকে অক্টালে নিয়ে যেতে হবে, অথবা অক্টাল থেকে আপনাকে বাইনারিতে নিয়ে যেতে হবে, এরকম করে রূপান্তর আসবে। আর যোগ বিয়োগ আসতে পারে, অনেক সময় বাইনারি যোগ বিয়োগও দিতে পারে, বাইনার বা অক্টারি যোগ বিয়োগ। এবং ফাইনালি 2 এর পরিপূরক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এটার পরে কিন্তু আসতে পারে, ঠিক আছে। প্রশ্ন 2 এর পরিপূরক থেকেও আসতে পারে। স্লাইড পাওয়ার জন্য কমেন্ট সেকশনে যে ফর্মটা দেয়া আছে সেই ফর্মটা একটু কষ্ট করে ফিল আপ করে দেন, ঠিক আছে। আমি ফর্মটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আবার। এই যে ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকে আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি। ওকে, সো দেখেন ফেসবুকে আমরা কমেন্টটা পিন করে দিয়েছি, পিন কমেন্টে থাকা ফর্মটা আপনারা ফিল আপ করলেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে ফর্মটা। আচ্ছা, কেমিস্ট্রি কেন, এটা আইসিটিটা কই, মানে কেমিস্ট্রিটা কেন, এটা আমি দিয়ে নিতাম। আচ্ছা, এটা তো আইসিটি, এই কমেন্টটা এখানে আমরা ফেসবুকে কমেন্ট করে দিই। ওকে, সো আমরা কমেন্টে আমরা একটা ফর্ম দিয়ে দিচ্ছি, এই ফর্মটা ফিল আপ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা কমেন্টে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা,
তারপর যদি আমরা যাই সেকেন্ড পার্ট, এখান থেকে আমাদের দুইটা সিকিউ আসতে পারে, আবার একটাও আসতে পারে। দুইটা সিকিউ আসার পসিবিলিটিসই বেশি, যেহেতু ফার্স্ট ইয়ারে তো এখান থেকে দুইটা সিকিউ আসতে পারে। ঠিক আছে, সো আমরা ডেফিনেটলি সরলীকরণটা সবাই জানি যে সরলীকরণ আমাদের করা লাগে। ন্যান্ড গেট নর গেটের সার্বজনীনতা প্রমাণ, অর্থাৎ আমাদের দুইটা সার্বজনীন গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আমরা জানি, আর একটা হচ্ছে নর গেট। তো আমাদের এই দুইটা গেটের বিভিন্নভাবে সার্বজনীনতা প্রমাণ করতে দিতে পারে। ঠিক আছে, এই বিভিন্নভাবে আমাদের কি করতে পারে, সার্বজনীনতা প্রমাণ করতে দিতে পারে। আচ্ছা, তারপর আমরা দেখি দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা। ঠিক আছে, সো এটা আসতে পারে যে হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। এনকোডার ডিকোডার সার্কিট থেকে সমীকরণ নির্ণয় কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, এবং এই স্লাইডটাতে কিন্তু আমরা অনেকগুলা প্র্যাকটিস সিকিউ আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই সিকিউগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছি এই টপিকগুলা কিভাবে প্রশ্ন আসবে। ধরেন আপনাকে বলে দিবে যে একটা সমীকরণ দিয়ে দিল, ধরেন এরকম করে একটা সমীকরণ দিয়ে দিল a প্লাস বি, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে সি প্লাস ডি, এরকম একটা নর্মাল সমীকরণ দিয়ে দিল। সমীকরণ দিয়ে বলবে যে এই সমীকরণটা ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। প্রশ্নটা খুব ভালো করে বুঝেন সবাই। এরকম একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণটা দিয়ে বলবে এই সমীকরণটা ন্যান্ড গেটের সাহায্যে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এখন কখন আমরা একটা গেটকে সার্বজনীন গেট বলি বলেন তো, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে বলেন তো। আচ্ছা, নিগার সুলতানা মিম, তারপর হচ্ছে এদিকে সুমায়া তাবাসুম, সবাই একটু আমাকে বলেন তো। শাহিন খান, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। সবাই একটু আমাকে বলেন তো যে কখন আমরা একটা গেটকে সার্বজনীন গেট বলি। সোমবারে এক্সাম সুলতান, আচ্ছা সোমবারের আগে তো আমাদের পরীক্ষা হয়ে যাবে এবং এটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই একটু আমাকে বলি তো যে কখন একটা গেটকে আমরা সার্বজনীন গেট বলি। সুমাইয়া, কখন? আচ্ছা, যদি কেউ না পেয়ে থাকেন আগের শীটটা আমি দিয়ে দিব, ঠিক আছে, আমি গ্রুপগুলোতে দিয়ে দিব, আমাদের 10 মিনিট স্কুলে টেন এমএস এসএসসি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা এইটা পেয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, নর অ্যান্ড ন্যাট গেটকে, তাই না, এই দুইটা গেটকে আমরা সার্বজনীন গেট বলি। এটা কে বললো? রয় বললো, থ্যাংক ইউ রয় কৌশিক। তো এখন দেখেন এই দুইটা গেটের কিন্তু সার্বজনীনতা প্রমাণ করা আমাদেরকে শিখতে হবে, তাই না? সো আমাদেরকে যে কোনো এই দুইটা গেটকে আমরা সার্বজনীন গেট এই কারণেই বলি কারণ পৃথিবীর যে কোনো সার্কিটকে কিন্তু আমরা এই দুইটা গেটের মাধ্যমে প্রমাণ করতে পারি। তো সেই জন্য আমরা এদেরকে সার্বজনীন গেট বলি। সো আমাদেরকে যে কোনো সার্কিট দিয়ে দিতে পারে, যে কোনো সমীকরণ দিয়ে দিতে পারে, সমীকরণ দিয়ে আমাদেরকে বলবে যে এটা সার্বজনীনতা প্রমাণ করে এবং সার্বজনীনতা আমরা প্রমাণ করব। আচ্ছা, ইলমা কি বুঝতে পেরেছি? কারো কোনো অসুবিধা আছে? ইলমা, এনামুল হক, কারো কোনো সমস্যা আছে ভাইয়া? হ্যাঁ, এইচটিএমএল এর বিস্তারিত বলবো, এখনই বলবো, সবগুলো চ্যাপ্টারে আমি একটু একটু করে বিস্তারিত বলে যাচ্ছি, আপনাদের অসুবিধা নাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এইচটিএমএল এর ক্ষেত্রে কোডিং এ কি কি টপিক থাকবে আমাদের। ঠিক আছে, সো এইচটিএমএল এ প্রবাবলি আমাদের টেবিল, ইমেজ অ্যাড করা এবং লিস্টের মধ্যে দুই রকম লিস্ট আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, সো এই জিনিসগুলা কি করবে দেখেন আমাদেরকে হয়তো, এবং ফার্স্ট তারপর হচ্ছে ফর্ম অ্যাড করা এবং লিঙ্ক অ্যাড করা। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু টপিক একটু বেশি গুরুত্বপূর্ণ এবং এই কয়েকটা টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেটা হচ্ছে টেবিল, ইমেজ, তারপর হচ্ছে লিঙ্ক অ্যাড করা, লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি? যখন আমাদের লিস্টে এরকম হয় 1 2, ঠিক আছে, জাকি, রহিম, এরকম যখন লিস্ট হয় ওটা অর্ডার লিস্ট থাকে। আনঅর্ডার লিস্ট কি ভাই? আনঅর্ডার লিস্ট যখন এরকম হয়, এরকম বক্স করে অথবা সার্কেল করে যখন একটা লিস্ট তৈরি হয় তখন হচ্ছে ওটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। তো আমাদেরকে লিস্ট থেকে দুই রকম লিস্টই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লিঙ্ক অ্যাড করা। সো যদি কোডিং আসে তাহলে আমাদের এইচটিএমএল থেকে এই 5টা টপিক থেকে আমাদের কোডিংটা আসবে। ঠিক আছে, এই 5টা টপিক থেকে আমাদের কোডিং আসবে। তারপর ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার ব্যাখ্যা করো, এখান থেকেও আসতে পারে। আমাদেরকে বিভিন্ন রকম ওয়েবসাইটের স্ট্রাকচার দিয়ে দিতে পারে, টোপোলজির মতো অনেকটা হয় জিনিসগুলা। ঠিক আছে, এবং ফাইনালি ওয়েবসাইটের প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কেও আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এই মাত্র 3টা টপিক, একটা হচ্ছে কোডের মধ্যে এই 5টা, আর হচ্ছে কি এই 2টা, মাত্র এই 3টা টপিক এবং এই 5টা সাব টপিক যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে যে সিকিউটা আসবে আমরা 100% শিওর যে আমরা সেই সিকিউটাতে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, জয় হালদার, আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই, আমরা অ্যাকসেপ্ট করব। উপমা, হ্যাঁ উপমার কি সমস্যা বুঝি নাই। নসীন ফেল, খুশি পারি না,
ফেল কিছুই পারি না, পারবেন পারবেন, সমস্যা নাই নওশিন, টেনশন করার কিছু নাই। হ্যাঁ, অনেকের থাকতে পারে, যাদের যদি কারোর যদি এমন হয় যে কোডিং নাই, ঠিক আছে, যাদের কোডিং নাই, যাদের কোডিং আছে তাদের তো এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, এইচটিএমএল এর যে কোডের এই 5টা টপিক। আর যাদের কোড নাই তারা জাস্ট এই 2টা টপিক পড়বেন, ঠিক আছে? যাদের কোড নাই তারা শুধু এই 2টা টপিক পড়বেন, যাদের নো কোড তারা শুধু এই 2টা টপিক পড়বেন, আর যাদের কোড আছে তার উপরে 5টা। আচ্ছা, তারপর এবার আসি আমরা ফাইনালি চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5 আমাদের অনেক কঠিন লাগে ভাই, কি পড়বো কি না পড়বো, কি দিয়ে কি হবে, এরকম অনেক কঠিন লাগে। এরকম কঠিন লাগার কিছু নাই, কয়েকটা জিনিস যেমন সেলসিয়াস হতে ফরেনহাইট স্কেলের রূপান্তর, 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, 3টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, ঠিক আছে, এরকম আর কি। 2টাই আসতে পারে, বৃহত্তম সংখ্যাও বলতে পারে, ক্ষুদ্রতম সংখ্যাও বলতে পারে। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, এরকম করে সিরিজ আর গোলকের ক্ষেত্রফল, আয়তন, বর্গের ক্ষেত্রফল, পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল, সো জ্যামিতিক যে অঙ্কগুলো আছে সেগুলা, এই কয়েকটা টপিক পড়লেই মোটামুটি আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট 2টার ক্ষেত্রেই সেম, ঠিক আছে, টপিকগুলো 2টার ক্ষেত্রেই সেম। আমাদের সি প্রোগ্রামিং, যদি প্রোগ্রামিং না থাকে তাহলে শুধুমাত্র অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই মাত্র 5-6টা টপিক টাইপের যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সুন্দর মতো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? এবার চলেন আমরা, না না না, আমি এসকে সাগর, আমি ফেসবুক ইউটিউব 2টা জায়গা থেকে ক্লাস নিচ্ছি বাবা। ওকে, সো এখন আপনাদের সুবিধার জন্য আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ, এই স্লাইডটাতে প্রায় 200-300 এমসিকিউ এবং অনেক 50-60টা সিকিউ আমি অ্যাড করে রেখেছি, যেগুলো হয়তো বা আমি ইন ডিটেলসে সবগুলো পড়াইতে আপনাদেরকে পারবো না এই স্বল্প সময়ের মধ্যে, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব এবং আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে কি ধরনের এমসিকিউগুলো আসবে ডেফিনেটলি। আচ্ছা দেখেন, আমাদের এখানে একটা এমসিকিউ আছে যে কোনো ওয়েবসাইট কাঠামোতে যে পেজ থেকে সরাসরি হোম পেজে চলে যাওয়া যায়, তাহলে এটা কিন্তু আমাদের কি ওয়েবসাইটের যে কাঠামো আছে না সেই টপিক থেকে, তাই না? তাহলে আমাদেরকে এমন একটা টপিকের, এমন একটা স্ট্রাকচারের কথা বলতেছে যেখানে কি হচ্ছে, যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। এটা আপনারা একটু আমাকে বলেন তো কোনটা হবে 1 নম্বর এমসিকিউ, ক, খ, গ, ঘ, কোনটা হবে? হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক লিনিয়ার কম্বিনেশন। সবাই একটু দেখি তো কে কে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ইলরা, কিউট কুইন, লামিয়া। ওকে, সবাই একটু আমাকে কমেন্টে করে জানিত যে এটার উত্তরটা কি হবে, আমরা দেখি কে কে পারবেন। আচ্ছা, আজিজুর রহমান বলছে যে ভাইয়া 1.2 হবে, 1.2 মানে কি 1-2। আচ্ছা, শাওরিন খান বলছেন যে ভাই সি হবে। পুষ্পিতা ঘোষ বলছে ভাইয়া ক হবে। সবাই কি কনফিউজ একটু? সবাই একটু দেখি তো, আর একটু কমেন্ট করি সবাই, বাকিদের কি অবস্থা, বাকিদের কি মনে হচ্ছে? ওকে, শাহরিয়ার খান বলতেছে 1-এর এ হবে। সবাই বলতেছে ভাই এ হবে হায়ারার্কিক্যাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক হবে। কেন, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সবাই মোটামুটি ভুল করছেন যে হ্যাঁ হায়ারার্কিক্যাল বলছেন, আমি একটু ব্যাখ্যা করে দিই যে কেন এটা নেটওয়ার্ক হবে। দেখেন, হায়ারার্কিক্যালে কি হয়, হায়ারার্কিক্যালে আমার এখানে একটা পেজ আছে, হ্যাঁ একটু বুঝেন, হায়ারার্কিক্যালে কি হয়, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এইভাবে জিনিসগুলা কানেক্টেড থাকে, তাই তো হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারে, তাই না? তাহলে আমি যদি সরাসরি যে কোনো পেজ থেকে মেইন পেজে যেতে চাই, আমি কি একবারে যেতে পারবো? আমাকে প্রথমে এই পেজে যাওয়া লাগবে না? এটা যদি আমার 1 হয়, এটা যদি 2 হয়, 3 হয়, 4, 5, 6, 7, ঠিক আছে? তো আমি যদি 4 থেকে 1-এ যেতে চাই, আগে আমাকে 2-তে যাইতে হবে, 2 থেকে 1-এ যাইতে হবে, তাই তো? আবার 5 থেকে যদি আমি 1-এ যেতে চাই, আমার 5 থেকে 2-তে যাইতে হবে, 2 থেকে 1-এ যাইতে হবে। আমার যদি এখানে 6 থাকে, তাহলে আমি 6 থেকে 5, 5 থেকে 2, তারপর 1-এ যাইতে হবে। তাহলে হায়ারার্কিক্যালে তো আমি কোনোভাবেই সরাসরি কি পেজে, হোম পেজে যাইতে পারবো না। হোম পেজটা কোথায়? হোম পেজটা হচ্ছে আমার শুরুর যে পেজটা থাকবে, ঠিক আছে? হোম পেজটা কি? হোম পেজটা হচ্ছে আমার শুরুর পেজটা। তাহলে নেটওয়ার্ক হবে কেন? নেটওয়ার্কের ক্ষেত্রে আমার কি হবে বলেন তো? নেটওয়ার্কের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা এরকম হবে, নেটওয়ার্কের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা এরকম হবে অনেকটা, যে
এখানে একটা, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, সবগুলা পেজ একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, সবগুলা পেজ একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে। এখন আমি যদি এখানে, এটা যদি 4 নাম্বার পেজ হয়, এটা যদি আমার 1 নাম্বার হোম পেজ হয়, আমি 4 থেকে 1 যাইতে পারবো, আমি 5 থেকেও 1 যাইতে পারবো, আমি 2 থেকেও 1 যাইতে পারবো, আমি 3 থেকেও 1 যাইতে পারবো, ঠিক না? তখন সেটাকে আমরা বলি নেটওয়ার্কিং পেজ, অর্থাৎ যেখানে প্রত্যেকটার সাথে কানেক্টেড। যেমন এখানে 3 থেকে আমি সরাসরি 4 চলে যেতে পারবো, 3 থেকে আমি সরাসরি 5 চলে যেতে পারবো, ঠিক আছে? তো সবগুলো যখন সবগুলোর সাথে কানেক্টেড হবে তখনই আমরা সেটাকে কি বলবো? তখনই আমরা সেটাকে নেটওয়ার্কিং পেজ বলবো। আচ্ছা, একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি অক্টেটের প্রয়োজন হয়ে থাকে? এটা আপনারা বলতে পারবেন? মোট 4টা অক্টেটের প্রয়োজন হয়ে থাকে, 4 8 32টা বিটের প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আইপি অ্যাড্রেস কত বিটের? ডেফিনেটলি 32 বিটের। আমি একটু আগে বলেছি যেহেতু আমার 4টা অক্টেট লাগবে। অক্টেট মানে কি? যেখানে 8টা করে বিট থাকে, ঠিক আছে? 8টা বিট মিলে হয় একটা অক্টেট, ঠিক আছে? 8টা বিট মিলে হয় একটা অক্টেট। তাহলে আমার 4 8 32, তাহলে আমাকে যদি বলে যে একটা IPv4 এ কত বিট থাকবে, তাহলে আমি সুন্দর মতো বলবো কি 4 8 32, মানে 32টা বিট থাকবে, ঠিক আছে? ওকে, তারপর ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ, এরকম আমাদের কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জিনিস HTML চ্যাপ্টার থেকে, HTML থেকে কিন্তু আমাদের অনেক কিছুর পূর্ণরূপ জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? সবাই একটু দ্রুত বলে ফেলি তো, ডিএনএস এর পূর্ণরূপ কি হবে কমেন্টে? পুষ্পিতা ঘোষ আমি দেখতে পাচ্ছি, আচ্ছা সুমায়া তাবাসসুম, তারপর হচ্ছে গিয়ে বাকিরা, এদিকে হচ্ছে শামীম আকবর। হ্যাঁ, কি বলছে শামীম? বুঝি নাই। অ্যানসার পারি, অন্য কিছু বলা লাগবে না ভাই, অ্যানসার বলি। আচ্ছা, 4 ঘ বলতেছে পুষ্পিতা, বাকিদের কি অবস্থা? সুমায়া বলতেছে 32, আচ্ছা 32 আগেরটা সুমায়া, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন কখন দিবেন? বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিয়েছে এইচএসসি পরীক্ষার জন্য। আহ ঠিক আছে, আমার এগুলো নাই লামিয়া। আচ্ছা একটু অপেক্ষা করেন লামিয়া, আপনার যেগুলো আছে সেগুলোতে আমরা চলে যাব। ওকে, সবাই বলতেছে ভাই সি হবে, অনেকে বলতেছে ভাই বি হবে। অ্যান্সার হবে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে? তাহলে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডোমেন নেম সিস্টেমটা আসলে কি? ডিএনএসটা কি? ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস হচ্ছে আমরা যে ওয়েবসাইটের নাম দেই না, যেমন 10 ms, 10 মিনিট স্কুল, ঠিক আছে? এই যে নামগুলা দিই, এই নামগুলা দেওয়ার জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডিএনএস। ভাই প্রথম অধ্যায়ের এমসিকিউ আছে ভাইয়া, প্রথমে 4 অধ্যায় দিয়ে শুরু করেছি। আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক ঠিকানা কোনটা? আচ্ছা, এটা হবে এগেন ডিএনএস, কারণ এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক মানে আইপি অ্যাড্রেসের নাম, হ্যাঁ, নামের ঠিকানা কোনটা, ঠিক আছে? এরকম অনেকগুলো এমসিকিউ আছে আপনাদের এখানে দেওয়া, আপনাদেরকে স্লাইডটা আমি দিয়ে দিব। আমি এমসিকিউ গুলো একটা একটা করে পড়াচ্ছি না, অনেক এমসিকিউ আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে? অনেক এমসিকিউ আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আপনারা স্লাইডটা যখন পাবেন তখন আপনারা এগুলা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। এবার আমরা একটু সিকিউতে চলে যাই। সিকিউ কেমন আসবে? চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটা সিকিউ যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি আমাদের একটা ছবি দেওয়া আছে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের দ্বিতীয়ের ওয়েবসাইটের কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। সবাই আমাকে বলেন তো, এখানে এই কাঠামোটা কি বড় প্রতিষ্ঠানের জন্য আদর্শ? না, কিন্তু আদর্শ না কেন? কারণ এখানে দেখেন এটা কিন্তু প্যারালাল, তো একটা থেকে যাইতে গেলে আরেকটাতে যাইতে পারতেছে না। এটা যদি এমন হয় যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, তো আমি যদি 3 থেকে 2 এ যাইতে চাই, আমাকে কি করতে হবে? 3 থেকে আগে 1 এ যাইতে হবে, 1 থেকে 2 এ যাইতে হবে। সো এটা একটা ঝামেলা হয়ে যায়, তাই না? আমাদের অবশ্যই বড় জন্য একটা জায়গা থাকবে, তখন আমরা অবশ্যই নেটওয়ার্কটা ইউজ করব যাতে প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে আমাদের যাওয়া যায়, ঠিক আছে? আর কি বলতেছে? উদ্দীপকের চিত্র একের ন্যায় ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কি আছে বলেন তো? দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। তাহলে এই লাইনটা আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিব, আর এখানে আমরা কি করব? এখানে আমরা ইমেজটাকে অ্যাড করে দিব, এই নামের ইমেজটা। তাইলেই কিন্তু আমাদের কোডিং এর পার্টটা শেষ, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে ভাইয়া? ওকে, তারপর আমরা দেখি এখানে জিনিসগুলো লেখাই আছে।
কোডিংটাও দেওয়া আছে, আপনাদের যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আপনারা সুন্দর মতো এই কোডটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, সো কোডিংটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে দেখেন টেবিল আসতে পারে আপনাদের, ঠিক আছে? আপনাদের কি আসতে পারে ভাই? বিভিন্ন রকমের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো আসতে পারে, যেমন এমপ্লয়ি ইনফরমেশন দিয়ে একটা টেবিল দিয়ে দিয়েছে। সো টেবিলটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কিন্তু 17 সালে ঢাকা বোর্ডের কোশ্চেনে আসছিল, ঠিক আছে? সো এখানে আমরা পুরো কোডিংটা দেওয়া আছে। আপনাদের যদি কারোর কোডিংটা এখন আপনারা না পেরে থাকেন অবশ্যই স্লাইডটা সংগ্রহ করে কোডটা দেখে নেবেন, ঠিক আছে? এখানেও দেখেন আবারও টেবিল, সো টেবিলে আসবে। আবার এইখানে দেখেন টেবিল না, এখানে কি আছে? ওয়েবসাইটের কাঠামো আছে এবং আপনাকে বলতেছে যে কোন কাঠামোটা বেটার হবে, ঠিক আছে? ইকবালের ওয়েব পেজে স্ট্রাকচার শনাক্ত করে ব্যাখ্যা করো। এখানে কি বলতেছে? ইকবাল ও দুই বন্ধু আনিস ও ইকবাল ওয়েব পেজ তৈরি প্রশিক্ষণ নেয়। আনিস চিত্র 1 এবং ইকবাল চিত্র 2। এখন ইকবালের কি আছে? ইকবালের চিত্র 2 আছে, তাই না? তাহলে ইকবালের কি কাঠামো? তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হায়ারিক্যাল বা ট্রি স্ট্রাকচার যেটাই বলি না কেন সেইটা একটা কাঠামো আছে। তো আমরা দুইটা কাঠামো শনাক্ত করে ব্যাখ্যা করে দিব যে কোনটা কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রে আবার আমাদের ওয়েবসাইটের কাঠামো আছে এক পাশে, আর এক পাশে টেবিল আছে। সো এই 2-3টা টপিকে কিন্তু রিপিটেড হচ্ছে। এখানে দেখেন টেবিল আছে এক পাশে, চিত্র আছে আর এক পাশে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 19। তাহলে এই টাইপেরই কোশ্চেন কিন্তু আমাদের বারবার আসবে, ঠিক আছে? সো আপনারা যদি আমি যে 4টা-5টা টপিক দিয়ে দিয়েছি এই 4টা-5টা টপিক ঠিকঠাক মতো পড়েন তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবার দেখেন যাদের চ্যাপ্টার 1 আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি চ্যাপ্টার 1 এর এমসিকিউ। চ্যাপ্টার 1 থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে দেখেন, বাস্তব চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে? ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক, ভার্চুয়াল রিয়েলিটি, বায়ো ইনফরমেটিক্স। সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাই তো 40 নম্বর এমসিকিউ। সুমায়া তাবাসসুম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 5 সবগুলো চ্যাপ্টারে আছে, সমস্যা নাই, সবগুলো চ্যাপ্টারই আছে। সবাই একটু দ্রুত আমাকে এমসিকিউটা বলি। 40-এর গ বলছে পুষ্পিতা। আজকে ক্লাসে পুষ্পিতা বাদে বাকিরা কি ঘুমায় গেছে নাকি? বাকিরা কোথায়? বাকিরা অ্যান্সার বলে না কেন? হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আলবিনা বলতেছে যে ভাইয়া 40-এর সি। তারপর লামিয়া বলতেছে ভাইয়া 40-এর সি। আফরিনা বলতেছে ভাইয়া গ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কালকে বাংলা এক্সাম ভাই দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো হাবিব। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা বাকিদের কি অবস্থা? এদিকে লাকি বলতেছে, আচ্ছা লাকি অ্যান্সার বলে অন্য কিছু না। সুলতান আক্তার 40-এর গ ভাইয়া। আচ্ছা সি, ভার্চুয়াল রিয়েলিটি সবারই হয়েছে তাই না? এটা আমাদের সবার কমন করছে। ভার্চুয়াল রিয়েলিটি হবে, কারণ ভার্চুয়াল রিয়েলিটিতে কি হচ্ছে? বাস্তব চেতনাকে উদ্রেক করতেছে এই বিজ্ঞানটা, তাই তো? আচ্ছা তারপর দেখি ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়, অথবা সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় বা পরিবেশটা কি? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বহুমাত্রিক। এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত। 41 নাম্বার, সবাই দেখি দ্রুত কমেন্ট করি তো 41-এর কি হবে? আচ্ছা হিজাবি পরি বলছে সি। আচ্ছা ঠিক আছে। জান্নাতুল আমানুল্লাহ বলতেছে ভাই 40-এর সি। আচ্ছা 40-এর সি এর দরকার নেই, আমরা এখন 41-এ আছি, 41টা দ্রুত বলে ফেলি। আচ্ছা এসকে সাগর বলছে ভাই 41-এরও সি হবে, যে ত্রিমাত্রিক। বাকিদের কি মতামত? আচ্ছা নিগার সুলতানা বলছে ভাই গ হবে। ভাইয়া কালকে কি ক্লাস আছে? না কালকে ক্লাস নাই ভাইয়া। আলোকিত খন বলতেছে গ হবে, সবাই বলতেছে গ হবে, ত্রিমাত্রিক। অ্যান্সার সঠিক, ত্রিমাত্রিক হবে, তাই না? আচ্ছা তারপর আমরা দেখি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটা? ক্রায়োসার্জারিতে কি একটা গ্যাস ব্যবহার করা হয়, তাই তো? সে কোন গ্যাসটা প্রধান উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। কোন গ্যাসটি প্রধান উপাদান ক্রায়োসার্জারি? সবাই একটু দ্রুত বলে ফেলি। 42 নাম্বারটা কি হবে? 42 নাম্বারটা কি হবে? আমি দেখতে পাচ্ছি নওশিন বলছে খ। খ কি? খতে আছে হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা 42-এর বি হবে। খ বলতেছে তালুকদারও বলতেছে দিকে বি হবে। তারপর হচ্ছে জাওয়ারিল বলতেছে যে 41-এর সি হবে ভাইয়া। আচ্ছা সি, ওকে 42-এর বি হবে, সবাই বলতেছে নাইট্রোজেন। অ্যান্সার সঠিক। 42-এ কি হবে? অ্যান্সার নাইট্রোজেন হবে। তাহলে নাইট্রোজেন কি? নাইট্রোজেন গ্যাস কিন্তু কোন একটা জায়গাকে অনেক, নাইট্রোজেন কিন্তু যে কোনো জিনিসকে কি করতে পারে? অনেক দ্রুত ঠান্ডা করে ফেলতে পারে, একদম হিমায়িত করে ফেলতে পারে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন, ঠিক আছে? তারপর কোনটি মানুষকে অদ্বিতীয় শনাক্ত করার পদ্ধতি, তাই না? কোন পদ্ধতিটা ব্যবহার করে একটা মানুষ যে অদ্বিতীয় বা ইউনিক সেটা শনাক্তকরণ করা যায়? এখানে অপশনে আছে বায়ো ইনফরমেট্রিক্স, তারপরে বায়োমেট্রিক, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তাহলে কোনটা হবে টপিক? উত্তরটা আমরা একটু দ্রুত দিয়ে ফেলি। 43 নাম্বার। 43 নাম্বার কোনটা হবে সবাই? আচ্ছা আমাদের শেয়ার এত কম কেন? আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই না?
সবাই তাহলে ক্লাসটা নিজেদের কাছেও থাকবে, হ্যাঁ? সবাই একটু আমরা শেয়ার করে দিই। ওকে, সো আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। আমি নিজেই তো 5-6 বার শেয়ার করে ফেলেছি, বাকিরা একটু শেয়ার করে দিই। ওকে, সবাই বলতেছে ভাই 43-এর বি হবে, যে বায়োমেট্রিক। যারা বি বলেছেন তাদের অ্যান্সারটা কিন্তু সঠিক হচ্ছে, তাই না? বায়োমেট্রিক হবে, সরি বায়োমেট্রিক কিন্তু হবে, তাই না? তাহলে এটা কি হবে আনসার? এটা ডেফিনেটলি মানুষকে অদ্বিতীয় করার পদ্ধতিটা হবে বায়োমেট্রিক। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? আমাদের সঠিক অ্যান্সার হবে বায়োমেট্রিক। ঠিক আছে, এখানে কিন্তু একটু সমস্যা ছিল। ওকে, সমস্যা নেই, আমরা ঠিক করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমাদের সঠিক অ্যান্সারটা হবে বায়োমেট্রিক। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কি হবে? আমাদের সঠিক অ্যান্সারটা হবে বায়োমেট্রিক। আমরা স্লাইডও ঠিক করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ওকে, তারপর এবার আমরা দেখি, এখন তারপরে আমরা যদি দেখি বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য কি। কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য, বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য, এটা একটু ডিফিকাল্ট একটা এমসিকিউ আমরা বলতে পারি, যে বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য কি। 43-এর ক বলতেছে যে কি স্ট্রোক হবে, 44-এর এ, 44-এর বি। ভাই এটা নিয়ে একটু অনেকের মধ্যে কনফিউশন আছে। বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্ট্রোক। ঠিক আছে, এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবো আমরা। কোনটাতে জীবজগতের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? কোনটিতে? কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? বায়োমেট্রিক, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো আমরা একটু দ্রুত বলে ফেলি তো কোনটার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, জীববিজ্ঞানের সাথে ডেটাবেস। আমি কিন্তু শুরুতে আজকে বলেছি একবার ক্লাসে, দ্রুত সবাই বলি তো 45 নাম্বার কে সবার আগে বলতে পারি? হাবিব কি সবার আগে বলছি? না, হাবিব তো বোধহয় আগেরটা অ্যান্সার করেছি। তারপর আচ্ছা, পুষ্পিতা প্রথমে বলেছে, যে পুষ্পিতা যে 45-এর গ হবে ভাইয়া বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন পেতে যদি হেল্প করতেন। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা সম্ভবত গ্রুপে দিয়ে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে গ্রুপটা চেক করেন, তাহলে অবশ্যই পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে মেহেদি হাসান ভাই। আচ্ছা, আফরিন আক্তার সবাই বলতেছে ভাই সি হবে অ্যান্সার। অ্যান্সার কিন্তু সি হবে, তাই না? বায়ো ইনফরমেটিক্স। যখনই আমরা কি দেখবো, ইনফরমেটিক্স দেখবো এবং ডাটাবেস এবং অ্যালগরিদম, পরিসংখ্যান এগুলো দেখবো, সাথে আছে জীববিজ্ঞান, তখনই আমরা মিলাই ফেলবো, দুইটা জিনিস মিলে হয় আমাদের বায়ো ইনফরমেটিক্স। তারপর বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করতেছে? বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খুব বাজে হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, যদি আগে আমার ক্লাস করার সুযোগ থাকতো ভালো হয়ে যেত ইনশাল্লাহ, কিন্তু এখন মন খারাপ করার কোনো দরকার নেই। জাস্ট ফার্স্ট ইয়ারের এক্সাম হচ্ছে, সামনে আরো এক্সাম থাকবে। ঠিক আছে, প্রি টেস্ট থাকবে, টেস্ট থাকবে, সেকেন্ড ইয়ারের এক্সাম থাকবে। সো সেটার জন্য খুব ভালো মতো প্রিপারেশন কিন্তু আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, কোন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে? বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সবাই একটু
দ্রুত দিয়ে দিই, ঠিক আছে। এবং দেখেন এইচএসসি 25 ইস্ট ইয়ার ফাইনাল সাজেশন আইসিটি, এখন যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা সবাই ফিল আপ করে ফেলেন তো দ্রুত, ফেসবুকে ফর্মটা ফিল আপ করেন আর ক্লাসটা একটু শেয়ার করে দিই সবাই। রেনু হোসেন, রেনু কি শেয়ার করছি ক্লাসটা? সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিত, শেয়ার করে আমাকে লিখে দিত ভাই ডান ক্লাসটা। এত কম শেয়ার হলে হয়, জমে নাকি? সবাই একটু দ্রুত শেয়ার করে দিত ভাইয়া। আচ্ছা, রেকর্ড ক্লাস অনেক ভালো লাগছে এই জন্য আজকে ফার্স্ট ক্লাস করতে আসছেন মনি, ধন্যবাদ ক্লাস করতে আসার জন্য, ক্লাস করতে আসার জন্য। আচ্ছা, সবাই একটু শেয়ার করেন তাকে, একটা সেকেন্ড শেয়ার করে আমাকে লিখে দেন যে ভাই ডান। না দিয়ে আমি বুঝতে পেরেছি ভাই এক্সাম অলরেডি হয়ে গেছে, খারাপ হয়েছে, কিছু করার নাই, ইনশাল্লাহ সামনে আরো এক্সাম আছে, ওগুলো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, জটিল রোগের জন্য বায়ো ইনফরমেটিক্সটা আমরা ব্যবহার করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আমরা কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। ডিএনএ নতুন সিকোয়েন্স সবসময় মনে রাখবেন, ডিএনএ যদি দেখেন তাহলে অবশ্যই সেটা জেনেটিক নিয়ে কাজ করবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। প্রশ্নের মধ্যে ডিএনএ দেখলে আর কিছু দেখার দরকার নেই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে অ্যান্সার, ঠিক আছে। প্রশ্নের মধ্যে ডিএনএ যদি দেখি তাহলে আর অন্য কিছু দেখার দরকার নেই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। মলিকুলার কম্পোনেন্ট, মলিকুলার মানে কি? কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? দেখি কে পারেন। 48 নাম্বার এমসিকিউ, 48 নাম্বার এমসিকিউ, দেখি কে পারেন দ্রুত একটু। 48 নাম্বার এমসিকিউ। 48 সি বলতেছে যে ভাইয়া ন্যানো টেকনোলজি, আর এদিকে বি বলতেছে যে ভাইয়া, আরমান ভুইয়া বলতেছে যে ভাইয়া বি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা গ, ওকে, আলহামদুলিল্লাহ লাইভ ক্লাসটা। আচ্ছা আমি বলি ন্যানো টেকনোলজি। এখন প্রশ্ন হলো কেন ভাইয়া? কারণ মলিকুলার কম্পোনেন্ট, মলিকুল মানে ছোট, মলিকুল মানে খুবই ক্ষুদ্র, ঠিক আছে, অতি ক্ষুদ্র, ছোট, একদম মানে মোল পর্যায়ে চলে গেছে, এরকম ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তখন সেটা হচ্ছে কি মলিকুলার একটা কম্পোনেন্ট। আর মলিকুলার কম্পোনেন্ট বা ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করা হয় ন্যানো টেকনোলজিতে, ন্যানো মানেও ক্ষুদ্র বিষয়ের টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসটিকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি। সো টপ ডাউন, টপ আপ, এরকম দুইটা প্রযুক্তি আছে, আমরা এইটা প্রযুক্তির বৈশিষ্ট্যের মধ্যে দেখব। তারপরে এখানে একটা ম্যাথমেটিক্যাল বলতে পারি যে 10 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার। এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার জিনিস যে 10 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻8 ন্যানোমিটার, সরি মিটার। আচ্ছা, তারপর বলতেছে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি? বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে 51 নাম্বার, দেখি তো সবাই পারি কিনা। 51 নাম্বারটা সবাই একটু আমার দ্রুত বলি তো। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যালকুলেটরও করা যাবে, ওই ম্যাথটা চমৎকার বলেছেন কিন্তু, ঠিক আছে, ওই ম্যাথটা কিন্তু ক্যালকুলেটরও আমরা চাইলে করতে পারবো। আচ্ছা, আমার নাম জাকি আহমেদ। আচ্ছা, যারা আমার নাম জানেন না, আমার নাম জাকি আহমেদ। হ্যাঁ, শাহিন খান, তো শাহিনের কমেন্ট তো পড়ছি আগে। শাহিন উত্তর বলি ভাই, কমেন্ট পড়াপড়ি আগে পরে, আগে উত্তর, পরীক্ষায় ভালো করতে হবে, ঠিক আছে। শাহিন পরীক্ষায় ভালো করতে হবে বাবা। এটা অ্যান্সারটা বলি, 51 নাম্বার, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত হয়। শাহিন বলি তো এটা কি? খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ, সবাই বলতেছে ডি নাম্বার ন্যানো টেকনোলজি। আবার অনেকে বলতেছে ভাইয়া কি, অন্য কেউ কিছু বলছে খ, যে ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং। না না না, আচ্ছা এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, ঠিক আছে। কিভাবে ন্যানো টেকনোলজি? আমরা যে প্যাকেজ বা প্রলেপগুলো ব্যবহার করি খাদ্যে, এই প্রলেপগুলোতে যে ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুল ব্যবহার করা হয় প্লাস্টিকের, ঠিক আছে, এই জন্য বেসিক্যালি ন্যানো টেকনোলজি। আচ্ছা, তারপর আমরা দেখি ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়ালিটিটাকে আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে? সবাই একটু ঝটপট অ্যান্সার করি যে কোন কোন ক্ষেত্রে। ডি হবে 51। আচ্ছা 52 বলি আমরা দ্রুত, 52 বলি আমরা, 52 এর কি অ্যান্সার হবে?
52। আচ্ছা, so আমরা দেখতে পাচ্ছি যে 52 আফরিনা বলতেছে ভাই এ হবে, যে 1 আর 2 সামরিক ক্ষেত্রে, আবার হচ্ছে গিয়ে আপনার প্রশিক্ষণে। আচ্ছা, কালকে পরীক্ষা হলে এখন দ্রুত এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেলি। ফাইজা বলতেছে ভাইয়া ডি হবে সবগুলাই। লামিয়া বলতেছে না ভাইয়া এ হবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলতেছে ভাইয়া ডি হবে। আসলে কি হবে? আসলে কি হবে? শিক্ষাক্ষেত্রে লাগে না, তিনটাই হবে। আমরা শিক্ষাক্ষেত্রেও তো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। আমরা যদি ক্লাসের মধ্যে ধরেন আপনাকে মহাকাশ দেখানোর জন্য একটা ভিআর সেট দিয়ে দিই, তাহলে সেটা ভার্চুয়াল রিয়েলিটি হবে না? শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর ব্যবহার অবশ্যই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, রোবট কোথায় ব্যবহৃত হয়? বাসাবাড়ির গৃহস্থলী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। রোবট ব্যবহৃত হয় কোন কাজের জন্য? বাসাবাড়িতে, গৃহস্থলী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। কোন কাজে রোবট আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি? সবাই একটু দ্রুত বলি তো, কোন কাজে আমরা রোবট ব্যবহার করি? আচ্ছা, তানিম আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে বাবা, সামনে তো আরো পরীক্ষা আছে তাই না? আচ্ছা, রোবট 53C বলতেছে যে ভাই রোবট আমরা কোথায় ব্যবহার করি? রোবট হচ্ছে গিয়ে 2 আর 3 পরিকল্পনা প্রণয়ন, খনির অভ্যন্তরীণ কাজে। আচ্ছা আচ্ছা, যারা ইউটিউবে আছি আগে যদি ফর্ম ফিল আপ করেও থাকি, আবার একটু ফর্মটা ফিল আপ করি। নতুন একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটা একটু ফিল আপ করে দিই। এটা ফিল আপ করলে আইসিটি সাজেশনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। পরিকল্পনা প্রণয়নে কি রোবট ব্যবহার করা হয়? আপনি একটা কাজ করবেন, সেই কাজের পরিকল্পনা কি রোবটে করে কখনো? রোবটে তো করে না। করে কি? রোবট করে সাধারণত লেবার ওয়ার্ক গুলা, তাই না, যেগুলা মানুষের জন্য করাটা একটু ডিফিকাল্ট বা একটু কষ্ট, ঠিক আছে? এটার অ্যান্সার তাহলে হবে 1 আর 3, অর্থাৎ 2 নাম্বারটা হবে অ্যান্সার। সবারই ভুল হয়েছে। রোবটের কাজ ব্যবহৃত হয় বাসাবাড়ির গৃহস্থলী কাজে এবং কি খনির অভ্যন্তরীণ কাজে। পরিকল্পনা প্রণয়নে রোবট ব্যবহার করা হয় না, বা এরকম বুদ্ধিভিত্তিক কাজে রোবট ইউজ করা হয় না। রোবট ইউজ করা হয় লেবার ওয়ার্কে, মানে যেখানে আপনার শারীরিক পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে, সেই জায়গাটাতে আমরা রোবট সাধারণত ব্যবহার করে থাকি। পরিকল্পনা প্রণয়ন তো মানুষ বসে বসে করতে পারবে সহজে, ঠিক আছে? ওকে, 54 নাম্বার, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য ওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন গবেষণা পরিচালনা। অর্থাৎ কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি রোবটিক ব্যবহারটা আমরা করি? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা মাঝে মাঝে রোবট ব্যবহার করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন গবেষণা পরিচালনার জন্য। সো আমাদের অ্যান্সার হবে ওয়ার না, সরি, আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2 আর 3। ওকে, তারপর ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। ক্রায়োসার্জারিতে নিচের কোন কাজগুলা করা হয়? টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। আমরা তাহলে একটু বলি তো কোন কোন কাজগুলোতে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়, বা ক্রায়োসার্জারির সাথে রিলেটেড কাজ কারবার কিগুলা? 55 নাম্বার, 55 নাম্বার, সবাই একটু আমরা দ্রুত বলি যে ক্রায়োসার্জারির বৈশিষ্ট্য কোনগুলা? 55 আমি দেখতে পাচ্ছি যে উম্মে হাবিবা বলতেছে যে ভাইয়া 55 গ হবে, যে সবগুলাই হবে না। গতে কি আছে? গতে আছে 2 আর 3। নাইট্রোজেন ও ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। আচ্ছা, সি বলতেছে অনেকে, মানে ম্যাক্সিমাম মানুষ সি বলতেছে, কয়েকজন আবার ডিউ বলতেছে। অ্যান্সার কিন্তু তিনটাই হবে, ঠিক আছে? অ্যান্সার তিনটাই হবে। দেখেন, টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয় না? একটা টিস্যু টিউমার হয়েছে, ওইখানে যখন আমরা ক্রায়োসার্জারি করব তখন তাপমাত্রা হ্রাস হবে না? তো হ্রাস তো হচ্ছে, তাহলে হ্রাস বৃদ্ধি যখন করা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে তিনটাই কিন্তু, ঠিক আছে? ওকে, এবার আমাদের আরো এরকম অনেক কিছু আছে, আমরা একটু সামনের দিকে আগায় যাই। আমরা এরকম অনেকগুলো এমসিকিউ কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি। এবার আমরা একটু সেকেন্ড চ্যাপ্টারে যাই। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে আমরা একটু সেটা দেখি। ডেটা কমিউনিকেশন কি? দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। ডেটা কমিউনিকেশনটা কি? সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাই তো।
সবাই খুব দ্রুত। এবং আমানুল্লাহ আমান বলতেছে 55 এর। আচ্ছা 70 নাম্বার এমসিকিউটা একটু দ্রুত বলি। হ্যাঁ ক্লাস শেষেও ফর্মটা পূরণ করা যাবে নিগার সুলতানা, ক্লাস শেষে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আলবিনা বলতেছে যে ভাই 70-এর এ, চমৎকার। প্রথমে বলছে যে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, ডেটা কমিউনিকেশন কি। আচ্ছা এবার সবাই বলছে, মাহি বলছে, আফরিনা বলতেছে, এদিকে আর কে কে আছে, মেহজাবিন, তারপরে হচ্ছে গিয়ে তানিম বলতেছে এ, জিহাদ বলতেছে এ, তারপর হচ্ছে শাহরিয়ার মাহিন বলতেছে সব গ, না না গ না গ না। আচ্ছা আন্নি রয় বলতেছে এ। ওকে, তো দেখেন অ্যান্সারটা কিন্তু হচ্ছে এ। তার কারণ হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। এখন হইতে পারে সেটা মাধ্যমবিহীন, হইতে পারে সেটা তার যুক্ত, সেটা হইতে পারে কম্পিউটার নির্ভর, সেটাতে কিছু যায় আসে না। যখন ডেটা কমিউনিকেশন আসছে, ডেটা মানে তথ্য, কমিউনিকেশন মানে যোগাযোগ, অর্থাৎ তথ্যের যোগাযোগ, দুইটা ডিভাইস, যে কোনো দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশন। তাহলে আমাদের অ্যান্সার হবে দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের যে বিনিময় সেটা। ব্যান্ডউইথ কি, ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের মাধ্যম, ডেটা প্রবাহের পদ্ধতি, ডেটা কানেকশন। ব্যান্ডউইথ ডেটা প্রবাহের হার নাকি ডেটা প্রবাহের মাধ্যম? ডেটা প্রবাহের মাধ্যম তো মনে হয় না হবে, হবে কি? সবাই একটু দেখি তো। শর্মা কি বলতেছে? শর্মা বলছে 70-এর এ হইছে শর্মা। সুমাইয়াও বলছে 70-এর এ, শাহিন খান বলছে 70-এর এ। আচ্ছা শাহিন বুঝতে পারছি। শাহিন আমি 71 নাম্বারটা একটু বলি ভাইয়া, 71 নাম্বারটা কি হবে? আচ্ছা তাসকিন বলতেছে ভাইয়া 70-এর এ হবে। হ্যাঁ আসিফ বলছে ভাইয়া এ হবে। আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরা কি বলে? আচ্ছা 71 আমিনা খাতুন বলছে যে ভাই 71-এর এ হবে, যে ডেটা প্রবাহের হার। ওকে ইসরাত এদিকে বলে ফেলেছে এ হবে। হ্যাঁ অ্যান্সার সঠিক, ডেটা প্রবাহের হার। বিপিএস, বিট পার সেকেন্ড। আল্লাহ অ্যান্সার বলে দিছি, আমি অ্যান্সার ভুল করে বলে দিয়েছি। বিপিএস কি হবে? বিট পার সেকেন্ড। একটা চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ট্রান্সফার হইলে এর ব্যান্ডউইথ কত? 1 সেকেন্ডে একটি একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে, সরি 10 সেকেন্ডে এত বিট ট্রান্সফার হইলে কি হবে? এটা জাস্ট ভাগ হয়ে যাবে, যে একটা শূন্য কমে যাবে, ঠিক আছে? একটা শূন্য কমে যাবে, কারণ প্রত্যেক সেকেন্ডে যেটা হচ্ছে সেটাকে আমরা বিট পার সেকেন্ড বলছি। 10 সেকেন্ডে এতগুলো হয়েছে, 10 দিয়ে ভাগ করব, তাহলে 1 সেকেন্ডে যেটা হবে সেটাই কি আমাদের, সেটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, তাই না? প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যেটা হচ্ছে সেটাই কি আমাদের ব্যান্ডউইথ। তাহলে আমাদের প্রত্যেক সেকেন্ডে কত হচ্ছে? 10 সেকেন্ডে যদি 1 লাখ হয় তাহলে প্রত্যেক সেকেন্ডে হচ্ছে, সরি 10,000, এভাবে আর কি। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? আমাদের কি রকম ট্রান্সমিশন আছে? অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, সিনক্রোনাস, কয় রকম ট্রান্সমিশন আছে আমাদের? ট্রান্সমিশন কয় রকম? সবাই একটু দ্রুত বলি তো ভাইয়া, ট্রান্সমিশন কয় রকম? 3 রকম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, তাই তো? আচ্ছা তাহলে এখানে বলতেছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ডেটা ট্রান্সমিশনের গতি বেশি, ব্লক আকারে ডেটা প্রেরিত হয়, স্যাটেলাইট ব্যবহার অধিক উপযোগী। কোনটা হবে? 74 নাম্বার। আচ্ছা আরিয়াত বলে ফেলেছে 74-এর এ হবে ভাইয়া, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আচ্ছা বাকি আর কারো কিছু বলার আছে? গুপ্তা এদিকে ইউটিউব থেকে বলেছে ভাই 74-এর এ হবে। হ্যাঁ খুব দ্রুত বলে ফেলেছে। মাহিউ বলেছে ভাই 74-এর এ হবে। তাহলে সবাই বলতেছে 74-এর এ। ভাই এইচএসসি 24-এ কি আইসিটি পড়াবেন না? অবশ্যই চৌধুরী পড়াবো তো। এইচএসসি 24 পরীক্ষার আগের দিন আমি পড়াবো। এইচএসসি 24-এ আমাদের পরীক্ষা কবে? আমরা হচ্ছে গিয়ে সম্ভবত পরীক্ষাটা 9 তারিখে, আমরা 7 তারিখে সন্ধ্যাবেলা ক্লাস নিব, ঠিক আছে? আইসিটি কোনো অসুবিধা নাই ভাইয়া, পড়াবো পড়াবো, কেন পড়াবো না। আচ্ছা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন কিন্তু হয় না, তাই না? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে এটা হচ্ছে গিয়ে একটা সুবিধা, তাই না? আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, ব্রডকাস্ট, ইউনিকাস্ট। কোন মাধ্যমে আমাদের যে ডেটা ট্রান্সমিশন যখন আমরা করি ডিলে যে হয়, সেই ডিলেটা সর্বনিম্ন কখন হয়? মানে সব ক্ষেত্রেই ডিলে হয়, বাট কম বেশির একটা ব্যাপার আছে, তাহলে সবচেয়ে কম কখন ডিলে হয়? আমরা একটু দ্রুত বলি, সর্বনিম্ন ডিলে কখন হয়? শাহরিয়ার মাহিন, আমরা একটু ক্লাসে পড়াশোনা কথাবার্তা বলি ভাইয়া, হ্যাঁ মজা করার জন্য অনেক জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা
ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, অ্যাসিঙ্ক্রোনাস হবে। সো এরকম আছে আরো অনেক জিনিস, যে কম্পিউটারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা ট্রান্সলেশন মোড কোনটা, সিমপ্লেক্স হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে আবার মোড কয় প্রকার, মোড হচ্ছে সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তাই না? তো বিভিন্ন একটা ডিভাইস কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে সিমপ্লেক্স, কারণ ডেটা শুধু একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ঠিক আছে, আর ওয়াকি টকির মধ্যে কি হয়, ওয়াকি টকির মধ্যে তারপরে হাফ ডুপ্লেক্স হয়, তাই তো। আর ফুল ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোন। সবাই পারি তো এগুলা? এই সেকেন্ড পেপারে সাজেশনও দিয়ে দিবে ভাইয়া গ্রুপে। আচ্ছা, এসএসসি 25-এ আইসিটি পড়াই দিব। আচ্ছা ঠিক আছে, পড়াই দিব, চেষ্টা করব। কথা দিতে পারছি না, চেষ্টা করব, শুনে দেখি। ঠিক আছে। আচ্ছা, আহ, সবার কি ওকে, সবাই রাজি? আচ্ছা, তারপর দুইজন ব্যক্তি কথোপকথনের কোন মোড কাজ করে, এটা কি ফুল ডুপ্লেক্স, তাই তো? অবশ্যই ফুল ডুপ্লেক্স, তাই না? আমি একটু সহজ করে বলে দিই। যখন ধরেন একদিক থেকে ডেটা যাবে, শুধু আসবে না, যেমন ধরেন কম্পিউটার থেকে আপনি একটা স্পিকারে গান বাজাচ্ছেন, এখন সবসময় কম্পিউটার থেকে স্পিকারে ডেটা যাবে, একদিকেই শুধু যাবে, স্পিকার থেকে কখনো কম্পিউটারে ডেটা আসবে না, এটা কি, এটা হচ্ছে সিমপ্লেক্স। আবার ধরেন ওয়াকি টকি, ওয়াকি টকি পুলিশটাও যে ব্যবহার করে, যখন একজন কথা বলে, যখন একজন কথা বলে আর একজন কিন্তু কথা বলে না, আবার যখন সে কথা বলা বন্ধ করে দেয় আর একজন কথা বলে, তাই না? এই জিনিসটা হচ্ছে গিয়ে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে আমরা যে মোবাইলে কথা বলি, দুইজন একসাথে ঝগড়া বাঁধাই দিচ্ছি, ঠিক আছে? ধরেন আপনি আপনার বান্ধবীকে ফোন দিয়ে কথা বলতেছেন, আপনিও গালাগালি করতেছেন, আপনিও বকা দিচ্ছেন, আপনার ফ্রেন্ডও বকা দিচ্ছে, দুইজনই কথা বলতেছি, এটা কি, এটা হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স, যখন একসাথে দুইজনই কথা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, ব্রডকাস্ট মোডের উদাহরণ এগুলো আমরা দেখেছি। আমরা সামনে আরেকটু আগায় যাই, আমাদের এরকম অনেকগুলো দেয়া আছে, আমরা সবগুলা কি করব, আমরা সবগুলা হচ্ছে গিয়ে একটু আপনাদের কষ্ট করে দেখে নিব। ঠিক আছে, আমরা স্লাইডটা দিয়ে দিব। এরকম অনেকগুলো এমসিকিউ আছে, হ্যাঁ, প্রায় 300-350 এমসিকিউ দেওয়া আছে স্লাইডে, আমরা বাকিগুলো দেখে নিব। আমরা একটু সামনের দিকে আগাই, এইগুলো সব আমাদের অ্যান্সার সহ দেওয়া আছে, সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে, ওই গুগল ফর্মটা ফিল আপ করলে সাজেশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ওকে। ওকে, তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ কিভাবে আসবে আমরা একটু দেখি। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের সিকিউটা কিভাবে আসবে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, আমাদের আসবে হচ্ছে গিয়ে, ধরেন এরকম প্রশ্ন আসতে পারে যে হাবের যে সুইচ উত্তম, ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করব আমরা? নেটওয়ার্ক করার জন্য বর্তমানে হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়। হাবে প্রেরিত যে কোনো সংকেত প্রতিটি ডিভাইসে ব্রডকাস্ট করলেও সুইচের সংকেত শুধুমাত্র সুনির্দিষ্ট কম্পিউটারে প্রেরিত হয়, এছাড়া দুর্বল সংকেতকে সুইচ অ্যাম্পলিফাই করে গন্তব্য কম্পিউটারে পাঠায়, তাই হাবের চেয়ে সুইচ উত্তম। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? হাবের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে, সুইচের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে, মডেমের বৈশিষ্ট্য পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদেরকে সুন্দর মতো পড়ে ফেলতে হবে। তাহলে কি হবে? তাহলে আর আমাদের এই ধরনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি তো, সবাই বুঝতে পেরেছি কিনা, কি 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 করলে আমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো? আমরা যখন হাব, সুইচ এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলতে পারবো, তখনই কিন্তু আমরা আর কি, এগুলো আমাদের আটকাবে না। ঠিক আছে। আচ্ছা, ক নাম্বারটা ক্লাউড কম্পিউটিং কি, এরকম প্রশ্ন আসতে পারে। ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং এর সুবিধাযুক্ত, এরকম সংজ্ঞা দেওয়া আছে। এই স্লাইডে অনেকগুলো সিকিউ আছে, স্লাইডটা একটু সংগ্রহ করে নেবেন, তাহলে আপনার জন্য ওইগুলো অ্যান্সার করতে একটু সুবিধা হবে। ঠিক আছে। আর উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা টোপোলজি আছে, তো টোপোলজি আমরা তো পারি মোটামুটি সবাই। তো এরকম সিকিউ গুলো আসবে। এখানে দেখেন আরেকটাতেও 3টা টোপোলজি আছে, তো একটা টোপোলজির সাথে একটা টোপোলজি কম্পেয়ার করতে হবে আমাদেরকে। এটা কি টোপোলজি, রিং নাকি, এটা কি বাস, ওটা কি স্টার? ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু সামনের দিকে আগাই। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আরো কিছু সিকিউ আছে, যেমন দোলন চাপা, বাবার সাথে কথা বলছে, এখানে হচ্ছে গিয়ে মোবাইলটি কোন প্রজন্মের সেই বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আমাদের থাকবে, এটা নিয়ে খুব বেশি চ্যাপ্টার 2 নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে, এই স্লাইডটা আমি দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে সিকিউ গুলা দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সবচেয়ে কঠিন চ্যাপ্টার, চ্যাপ্টার 3। হ্যাঁ, চ্যাপ্টার 3। অ্যাপে ক্লাস তো করছি না বাবা, ফেসবুকে করছি। অ্যাপে ক্লাসের পিডিএফ অ্যাপে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাপে ক্লাসের পিডিএফ অ্যাপে পেয়ে যাবেন। এবার আসি চ্যাপ্টার 3, সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 8, 10। দ্রুত বলে ফেলি সবাই, সংখ্যা পদ্ধতিকে কিভাবে আমরা ভাগ করি?
স্যার কয়েকজন বেয়াদবি করতেছে, আপনি একটু ব্লক করে দেন, আমাদের সময় মূল্য আছে। ফাহিম, আপনার সময়ের অবশ্যই মূল্য আছে বাবা, আপনার দেখার দরকার নেই যারা বেয়াদবি করতেছে, কারণ ইউটিউবে ব্লক করা যায় না, ফেসবুক না তো, ইউটিউবে তো ব্লক করা যায় না, আমিও দেখতেছি না আপনিও দেখেন না, আপনি আমার সাথে কথা বলেন তাহলেই হবে। মোবাইলের প্রজন্ম জাস্ট চারটা, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। জাস্ট আজকে বইয়ে যে দেখবেন, আপনি যদি আমাদের অনলাইন ব্যাচে শিক্ষার্থী হন তাহলে জাস্ট লেকচার শিটে দেখবেন সুন্দর মতো দেয়া আছে, ঠিক আছে? ওই জাস্ট ওইগুলো পড়লেই হবে, অনলাইন ব্যাচ 25-এর লেকচার শিটে দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা কি হবে, দুই ভাবে হবে, তাই না? যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? আচ্ছা, কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল? বাইনারি, ডেসিমেল, রোমান, অক্টাল, তাই না? আমি বললাম যে দুই প্রকার, এখন তাহলে দুই প্রকারের মধ্যে নন পজিশনাল যে প্রকারটা আছে এই প্রকারের পার্ট কোনটা? সবার আশা করি এটা পারা উচিত। আচ্ছা, মাহি বলছে যে ভাইয়া দুই মানে ডেসিমেল নাকি? না, মাহি আগেরটা বলছে বোধহয়, তাই না? আচ্ছা, রোমান, সাগর বলেছে প্রথম, আর এইদিকে ফেসবুক থেকে সাগর প্রথম অ্যান্সার করে ফেলেছে রোমান, আর ইউটিউব থেকে কেউ অ্যান্সার করতে পারেনি এখনো। আচ্ছা, ইউটিউবের মানুষজন কিন্তু আগে আগে অ্যান্সার করে, সবাই কি ইউটিউবে আজকে হেরে যাচ্ছে নাকি ফেসবুকের কাছে? আচ্ছা, ইউটিউবে তো ডিলেট কম থাকে, এই জন্য ইউটিউবে আগে আগে অ্যান্সার করা যায়, হ্যাঁ। আচ্ছা, রোমান হবে অ্যান্সার, ডেফিনেটলি রোমান হবে অ্যান্সার, যে কোন রোমান সংখ্যা পদ্ধতি এবং মিশরীয় হায়ারোগ্রাফিক সংখ্যা পদ্ধতি দুটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে আমার পরীক্ষায় কিন্তু এখানে রোমানের পরিবর্তে হায়ারোগ্রাফিকও দিয়ে দিতে পারে, ঠিক আছে? দুইটাই আমরা মুখস্থ করে ফেলবো। তারপর আমরা যদি যাই, সেটা হচ্ছে এমএস বিট। এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সুইটেবল বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ম্যাক্সিমাম সুইটেবল বিট, এখানে টি হবে অবশ্যই, ম্যাক্সিমাম সুইটেবল বিট এবং ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট বিট। কোনটা হবে অ্যান্সার আমাদের? আমাদের অ্যান্সার কোনটা হবে সবাই একটু দ্রুত বলি। 52 নাম্বারটা, হ্যাঁ। ইসরাত উম্মে হাবিবা বলতেছে যে ভাই খ হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অ্যান্সার সঠিক। ঈশা খানও বলছে ভাই মোস্ট সিগনিফিক্যান্ট, হ্যাঁ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই তো? এমএস বিট খ, এমএস বিটের পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আরেকটা কি আছে? এলএস বিট, লেস সিগনিফিক্যান্ট বিট নাকি? আচ্ছা, তারপর এইগুলো দেখেন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটা কত? এই টাইপের যত ম্যাথমেটিক্স গুলো আছে এগুলো সবগুলো কিভাবে করতে হবে? আমাদের ক্যালকুলেটরের সাহায্যে করতে হবে, এবং গ্রুপে আমি কয়েকবার করে ক্যালকুলেটরের ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু, তাই না? তো এগুলো সবগুলো কিভাবে করবেন? ক্যালকুলেটরের সাহায্যে করবেন, ক্যালকুলেটরের সাহায্যে করবেন এমসিকিউ এর ক্ষেত্রে। এতে সমতুল্য, অক্টাল মান, বাইনারি মান, এগুলো সব আমরা কি করব? এগুলো সব আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, বাইনারি যোগ বিয়োগ এগুলা, ঠিক আছে? এই সমস্তগুলো আমি ক্যালকুলেটরের সাহায্যে করব আমরা, এবং আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে গ্রুপে, একটু কষ্ট করে দেখবেন, খুঁজে নেবেন। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যে কি আছে, নিচের কোনটি 16 বিটের কোড? 166 নাম্বার, 166 নাম্বার, নিচের কোনটি 16 বিটের কোড? এই টাইপের যদি কোনো এমসিকিউ আসে কি করব? কোনটা 16 বিটের? 166-র বি বলছে একজন যে ভাইয়া এসকি2। এইচএসসি 24, ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া, কালকে থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। গ বলতেছে যে ভাইয়া, আচ্ছা 166-তে আমরা বলছি 166 ডি, ওকে ডি ইউনিকোড হবে, হ্যাঁ। ইউনিকোডের জন্য 16 বিট লাগে, ইউনিকোডটা বেশ বড় একটা কোড। পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে প্রয়োজন হয় অঙ্কের নিজস্ব মান, সংখ্যাটির বেজ, অঙ্কের স্থানীয় মান। তাহলে একটা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি থাকে, যেমন ধরেন 10, এখন এইখানে এই 10-এর মান বের করার জন্য কি কি লাগবে আমাদের? অঙ্কের নিজস্ব মান, সংখ্যাটির বেজ, অঙ্কের স্থানীয় মান, কোনটা লাগবে আমাদের বলেন তো? একটু জটিল একটা, মানে বেশ মজার একটা প্রশ্ন কিন্তু। কোন একটা পজিশনাল মুখস্থ করা যাবে না, এগুলো বুঝে বুঝে করতে হবে কিন্তু, ঠিক আছে? একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয়ের জন্য আমাদের কি কি দরকার? একশো ছেষট্টি। আচ্ছা 166, সরি 67-তে আছে আমরা, কেউ কি পারবো আমরা? 167 ডি বলছে প্রিয়া, যে ভাইয়া ডি হবে। আফরিন আক্তারও বলছে ভাই ডি হবে।
আচ্ছা, শাহাইন খানও বলছে যে ভাইয়া ডি হবে, তিনটায় হবে সংখ্যা, কিন্তু সঠিক কি তিনটায় আমাদের লাগবে কিন্তু, তাই না? একটা অঙ্কের নিজস্ব মান, তারপরে অঙ্কটির বেজ এবং অঙ্কের স্থানীয় মান। যেমন নিজস্ব মান কি, এটা নিজস্ব মান 1, তাই না? আবার এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, আবার এইখানে সেকেন্ড পজিশনে আছে, তার মানে এটা 10-এ আছে। আবার যদি এরকম হতো থার্ড পজিশনে থাকলো, তার মানে এটার পজিশনাল ভ্যালু ছিল 100, নিজস্ব মান হচ্ছে 1, আর সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, তাই না? আচ্ছা, তারপর 111 এই সংখ্যাটি হইতে পারে বাইনারি, অক্টাল, ডেসিমেল। কি কি হইতে পারে? এখন এটা কি বাইনারি হইতে পারবে, অক্টাল হইতে পারবে, ডেসিমেল হইতে পারবে? কোনটা কোনটা হইতে পারবে? কোন কোন সংখ্যা পদ্ধতিতে 111 লেখা সম্ভব? যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু লেখা সম্ভব, তিনটাতে লেখা সম্ভব, তাই না? কারণ তিনটার মধ্যে কিন্তু আছে। এখন আমরা এগুলো কিভাবে বুঝবো? আমরা দেখেন বাইনারিতে আমাদের ডিজিট আছে 2, মানে 0 আর 1, অক্টালে আছে 8, তার মানে 0 থেকে 7, ডেসিমেল আছে 0 থেকে 9, ঠিক আছে? তার মানে যদি আমাদের 9 এর কম কোনো সংখ্যা থাকে সেটা ডেসিমেল দিয়ে, 7 এর কম কোনো সংখ্যা সেটা অক্টাল দিয়ে, আর 1 এর কম যে কোনো সংখ্যা বাইনারি দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমার যদি এখানে অঙ্কটা এরকম থাকে 1 0 0, এটা কি, এটাও দুইটা দিয়ে প্রকাশ করা যায়। আবার আমরা যদি সংখ্যাটা এরকম থাকে 1 7 8, এটা কি সবগুলো দিয়ে প্রকাশ করা যাবে? আমাকে বলেন তো, 178 যদি আমি দিই তাহলে কোনটা কোনটা দিয়ে প্রকাশ করা যাবে? 178 সংখ্যাটা 178 দিলে কিন্তু এটা শুধুমাত্র ডেসিমেল দিয়ে প্রকাশ করা যাবে, কারণ এই প্রথম দুইটা, এইটা বাইনারি দিয়ে প্রকাশ করা যাচ্ছে, বাট এটা তো আর বাইনারি দিয়ে প্রকাশ করা যাবে না, আবার এটা তো আবার অক্টাল দিয়ে প্রকাশ করা যাবে না, তাই না? 8 নাম্বারটা, এই জন্য তখন সেটা শুধুমাত্র অক্টাল দিয়ে প্রকাশ করা যাবে। সো আমাদের তৃতীয় অধ্যায় থেকে এরকম অঙ্ক থাকবে, তার পাশাপাশি আমাদের কিছু সরলীকৃত মানও থাকতে পারে, যে আমাদের এরকম একটা সরল দিয়ে বলবে যে সরলের মান কত। সো সরলীকরণ কিন্তু আমাদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? তারপর আমাদের কিছু গেটের অঙ্ক থাকতে পারে। এখন এইখানে আমরা কিভাবে বুঝতে পারি যে এটার আউটপুট বা ইনপুট কত হবে? দেখেন এখানে এ আছে, এখানে কি হয়ে যাচ্ছে এ বার, আর এখানে কি আছে ভাইয়া বি আছে, এটা কি গেট, এন্ড গেট, তাহলে এ বার বি, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হবে খ, এ বার বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এরকম অঙ্ক দিতে পারে। আবার এখানে কি করব, এখানে আমরা সূত্র ফেলাই দিয়েছি, সূত্র ফেলায় আমরা মান বসায় ফাইনালি অ্যান্সারটা বের করে ফেলেছি, যে আমাদের অ্যান্সারটা হবে 1, ঠিক আছে? ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী পাই। এখন এটা দেখলে, কোনোটা দেখলে ডি মর্গানের উপপাদ্য মনে হবে না প্রথমত, ঠিক আছে? যে ভাই এটাতে তো প্লাস থাকলে এখানে গুণ থাকলে হইতো, তাহলে এটাও হচ্ছে না, আবার এটাতেও তো ঝামেলা হচ্ছে, এটাও হচ্ছে না, তাহলে কোনটা হবে? এখন আমরা যদি সরল করি তাইলে দেখেন আমরা কিন্তু পাইতেছি যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের নরমালি উপপাদ্য থেকে আমরা এটা পাচ্ছি, কিন্তু বি ইজ ইকুয়াল টু বি বার হইলে তখন আমরা উপপাদ্য কিন্তু মিলাই ফেলতে পারতেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে লাস্টেরটা, ঠিক আছে? তখন আমাদের অ্যান্সার হবে লাস্টেরটা। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? 77 নাম্বার, 177 নাম্বার কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু দ্রুত বলি, 177 কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, বুঝছি 177 এর ডি হবে কেন। এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, ঠিক আছে? এরকম সিমিলার টাইপেরই থাকবে অন্য সর্বজনীন গেট, এটা তো খুব কমন একটা কোশ্চেন, এরকম কোশ্চেন আরো একটা দুটো থাকবে হয়তো বা আমাদের। আচ্ছা, তারপর আমরা যদি যাই, আমাদের আর কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে আমি এগুলো সব আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব। আচ্ছা, চ্যাপ্টার 3 থেকে আমাদের কি ধরনের সিকিউ থাকতে পারে এটা আমরা একটু দেখি। দেখেন এইখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা চিত্র দেয়া আছে, এখানে গ মার্কে আমাকে কি বলছে প্রশ্নে, যে শুধুমাত্র শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। তাহলে আমাদেরকে কি করতে হবে? উদ্দীপকের যে সার্কিটটা আছে কি করতে হবে, এর চিত্রের বাস্তবায়ন আমরা কিভাবে করব? আমরা দেখি তো, অ্যান্সারটা আমাদের এখানে দেওয়া আছে তো। আচ্ছা, তাহলে আমরা কি করছি, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লজিক চিত্র নিম্নরূপ। তাহলে বেসিক্যালি আমাদের এখানে যে কিউ এর ভ্যালুটা আসবে, সে ভ্যালুটা আসবে এ ডট বি ডবল বার উপরে একটা বার ডট এ বি, ঠিক আছে, বার উপরে আরেকটা বার। তো এই জিনিসটা যখন আসবে আমরা প্রথমে এখান থেকে অ্যান্সারটা বের করব। বের করার পর শুধুমাত্র মৌলিক গেট বলতে আমাদের মৌলিক গেট আছে তিনটা, একটা কি গেট, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট, আর একটা হচ্ছে অর। এই তিনটা গেট ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে কখনো কখনো বলতে পারে যে সার্বজনীন গেট, আমরা এই জিনিসটা ভুল করি, সার্বজনীন, ঠিক আছে? সার্বজনীন গেট বলি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বলি যে মৌলিক গেট। যখন মৌলিক গেট বলবে তখন আমরা কি করব, অ্যান্ড, অর, নট, এই তিনটা। যদি সার্বজনীন গেট বলে ন্যান্ড,
আর নর, এই দুইটা গেট দিয়ে আমরা বাস্তবায়নটা করব। ঠিক আছে, বাদ বাকি তো সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমাদের ফাইনালি যে কোশ্চেনটা ছিল, এখানে বলতেছে যে উদ্দীপকের সার্কিটে কিউ এর সমীকরণ সরলীকরণ করো এবং শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁকো। তাহলে এইখানে কিন্তু আবার আমাদের ওই সেকেন্ড পার্টটা চলে আসছে, যেখানে আমাদের ন্যান্ড গেট ব্যবহার করতে বলছে। তাহলে আমাদের টোটাল এই রকম কোশ্চেনটা আসবে। ঠিক আছে, আর ওই রকম সিমিলার কোশ্চেন আসতে পারে, সবগুলো হচ্ছে কি আপনাদের যে গেটগুলো আছে এই গেটগুলা দিয়ে। ঠিক আছে, ওকে। আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে সবাই একটু চেক করে নেবেন যে আপনারা অ্যান্সারগুলো পারতেছেন কিনা। আমি স্লাইডে কোশ্চেন প্লাস দুইটাই দিয়ে দিব। ঠিক আছে, অ্যান্সার দুইটাই কিন্তু আমাদের দেওয়া আছে। সো আমাদের মোটামুটি তারপর হচ্ছে কি সবগুলোই শেষ, আমরা যতগুলো দেখানোর দরকার ছিল। আর স্লাইডে আমি অনেকগুলো এমসিকিউ সিকিউ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই এমসিকিউ সিকিউগুলা সুন্দর মতো পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেতে পারেন। ঠিক আছে, পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেতে পারেন। পঞ্চম অধ্যায় খুব বেশি মানুষেরই নাই, তো পঞ্চম অধ্যায়টা আমরা আর দেখাইলাম না কষ্ট করে আপনাদেরকে, যেহেতু পঞ্চম অধ্যায় বেশিরভাগ মানুষেরই নাই, সবার মোটামুটি 4 পর্যন্তই আছে। তারপরেও যদি কারোর এক্সেপশনালি পঞ্চম অধ্যায় থাকে, তাহলে সে স্লাইড থেকে আবার একবার রিভিশন দিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের যাদের যাদের এই স্লাইডটা লাগবে সবাই ফর্মটা ফিল আপ করে ফেলেন দ্রুত। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে ফেলেন। আজকের ক্লাসটা কেমন লাগছে এই সম্পর্কে অবশ্যই গ্রুপে জানায়েন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে গ্রুপে মেনশন দিয়ে জানিয়ে দিন আপনাদের পরীক্ষার আগে। স্লাইডটা কই পাবেন? স্লাইডটা অবশ্যই আপনারা ফর্ম দুইটা ফিল আপ করলে স্লাইডটা পেয়ে যাবেন। ঠিক আছে, যে দুইটা ফর্ম আছে কষ্ট করে একটু ফর্ম দুইটা ফিল আপ করে ফেলেন, ফিল আপ করার সাথে সাথে আপনারা স্লাইডটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ক্লাস কেমন লাগছে এটা আমাকে গ্রুপে মেনশন দিয়ে অবশ্যই জানিয়েন। কোনো যদি পরামর্শ থাকে, কোনো মতামত থাকে, এটা আমাকে জানান। কোনো কনফিউশন থাকলে, হ্যাঁ ক্লাস এখন শেষ ইনশাল্লাহ, আর আপনাদেরকে ইয়া করব না। যতটুকু আমি বললাম, যেভাবে বললাম, সেটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু পরীক্ষার আগে ফলো করবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, কষ্ট করে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।